রাজনীতিতে পরিবর্তনের প্রত্যাশা সব থেকে বেশি নিশ্চয়ই ছিল। এখনকার কথা একটু জানতে চাইবো যে বর্তমানে রাজনীতি আসলে প্রত্যাশার মতো কতটুকু এগোতে পেরেছে, কোন পর্যায়ে রয়েছে? আসলে 5ই আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকারের যে সময়টা, সেই সময়টাতে এত অরাজকতা আমরা দেখেছি, এত ভায়োলেন্স আমরা দেখেছি, এত মব আমরা দেখেছি, এবং পছন্দ না হলে কি করে মানুষকে হেনস্থা করা হয়, কারো মতের সঙ্গে না মিললে, কারো কথার সঙ্গে না মিললে, কারো আচরণের সঙ্গে আপনার পছন্দ না হলে তাকে যেভাবে হ্যান্ডেল করার একটা চর্চা আমরা 17-18 মাস দেখেছি। সেখান থেকে আসলে হঠাৎ করে নতুন সরকার আসার পরেই যে মানুষ বেরিয়ে যেতে পারবে তা তো না। সো আমি সেটার কিছুটা কন্টিনিউশন তো দেখছি, এবং আমি বলবো যে এই নতুন সরকারের সবচেয়ে গুরু দায়িত্ব কিন্তু দুজন মন্ত্রীর কাঁধে। একটা হচ্ছে অর্থমন্ত্রী, যাকে ফিনান্সটা দেখতে হচ্ছে, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাকে সামাল দিতে হচ্ছে। আরেকজন হচ্ছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, যাকে আইন শৃঙ্খলাটা দেখতে হচ্ছে। সো এই দুটো মন্ত্রীর পারফরমেন্সের উপরে এই সরকারের আগামীর সময় কিরকম যাবে এটা অনেক অনেকাংশে নির্ভর করে। আমি বলবো যে অন্য মন্ত্রণালয়গুলোকে যদি আমি 50% দেই, এই দুটো মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে বাকি 50%। এতটাই গুরু দায়িত্ব। সো এখানে আমার মনে হয় এই দুই মন্ত্রীর অন্য কোনো দিকে তাকানোর সময় থাকা উচিত না, কথা না। অ্যাটলিস্ট তার পুরো সময়টা আগামী 2-3 বছর পুরোপুরি তার মন্ত্রণালয় যদি সে ফোকাস করে, তাহলে এই এই সরকার একটা ভালো মানে পারফরমেন্স কিছুটা হলো দেখা আমরা বহুদিন ধরে আলোচনা করে আসছি যে রাজনীতি আমাদের দেশে যেটি হয়, তার যে রাজনৈতিক যে সংস্কৃতির কথা বলি, সেটির পরিবর্তনটা দরকার। পজিটিভলি সেটি আসলে পরিবর্তন হওয়া দরকার, সহিষ্ণুতা দরকার, পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গাটা থাকা দরকার। এখন এই সময় দাঁড়িয়ে আপনি সেটি কতটুকু দেখতে পাচ্ছেন? একেবারেই দেখতে পাচ্ছি না। বাবলি, আপনার মনে থাকবে 5ই আগস্টের পরে আমি কিন্তু হরে দরে সকলকে মামলা দেওয়ার ব্যাপারে বিরুদ্ধে কথা বলেছি। অনেকে বলে যে সেই সময় আমার কথাগুলো শুনলে মনে হয়েছে আমি আওয়ামী লীগের শেখ রুমিন, আপনি তো জানেনই আমাকে এই নামেও ডাকা হয়েছে, ট্রোল হয়েছে একদম। কিন্তু আমি চেয়েছিলাম যে শুভ বার্তাটা শুরু হোক, কাউকে না কাউকে তো থামতে হবে, তাই না? এত বড় একটা অভ্যুত্থানের পরে সেই শুভ সূচনাটা কি হতে পারতো না? হলো না। আমি সেই সময়ে খুবই শক্তভাবে 32 নম্বর ভাঙার বিষয় বলেছি, যেটা হতে পারে না। 3 দিন ধরে আপনারা এই ঘটনাটা ঘটাতে পারেন না, এটা হয় না, এটা কোনো সভ্য দেশে হয় না, হওয়া উচিত না, হতে পারে না। কিন্তু আমরা সরকারকে নীরব দর্শকের মতন দেখেছি। সরকার কেন, সব রাজনৈতিক দল দল থেকে শুরু করে ব্যক্তি, যেহেতু সরকার স্টিয়ারিং এ। সো আমি যদি ধরে নিই যে বিএনপির রাগ আছে আওয়ামী লীগের প্রতি, আমি যদি ধরে নিই এনসিপির রাগ আছে আওয়ামী লীগের প্রতি, আমি যদি ধরে নিই জামাতের রাগ আছে, কিন্তু এই সরকারের তো কোনো রাগ থাকা উচিত ছিল না। তারা তো ওথ বাউন্ড গভর্নমেন্ট, তারা তো নিউট্রালি হ্যান্ডেল করবে, তারা তো করেনি নিউট্রালি হ্যান্ডেল। তারা মবকে বলছে প্রেশার গ্রুপ। সো এই যে অসহিষ্ণুতাকে আরো শানিত করবার চেষ্টা, সে কারণেই আজকে যখন ভিন্ন মতের কেউ দাঁড়ালে সে কি বলছে না বলছে শুনে আমরা দ্রুত বলে দেই সে ধর্ম অবমাননা করছে, কিংবা যখন আমরা তোফায়েল আহমেদের মতন ব্যক্তির মৃত্যুতে রাজনীতি অপরাজনীতি হতে দেখি, যখন আমরা দেখি যে ওনাকে ভোলায় নেওয়া যাবে না বলে একটা দল আওয়াজ তুলছে, এবং তারা বিএনপির অঙ্গ সংগঠন, মাদার অর্গানাইজেশন হিসেবে এবং গভর্নমেন্ট পার্টি হিসেবে বিএনপির কি বিষয়টা দেন অ্যান্ড দেয়ার স্টপ করা উচিত ছিল না? ছিল তো। বিএনপি বলতে পারে আমাদের সময় এত লোককে তারা মামলা দিয়েছে, এত লোককে তারা গুম করেছে, এত লোককে তারা বিচার বহির্ভূত, এগুলোই তো বিএনপি বলবে, আমি বলে দিচ্ছি ওদের হয়ে। কিন্তু তারপরেও তো একটা না একটা জায়গা থেকে শুরু করতে হবে, তাই না? শিষ্টাচারের সংস্কৃতি, ধৈর্যের সংস্কৃতি, সহিষ্ণুতার সংস্কৃতি, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাবোধের সংস্কৃতি, একটা না একটা জায়গা থেকে তো আপনাকে সহ্য করতে হবে। না হলে 3 দিন ধরে একসময় 32 ভাঙা হয়েছে, দেখা যাবে 20 দিন ধরে এরপরে অন্য কারো স্থাপনা ভাঙা হবে। সো আমার মনে হয় যে প্রত্যেকের ভাবা উচিত। দেখুন, আওয়ামী লীগ কিন্তু 24-এর পর থেকে, 24-এর পর না, আমি বলবো যে 18 থেকেই, 14-এর পরপরই তাদের এমন এক ধরনের একটা মানসিকতা তৈরি হয়েছিল যে তারা আনবিটেবল। হ্যাঁ, তারা কোনো দিন বিরোধী দলে যাবে না, তারা কোনো দিন ক্ষমতার বাইরে যাবে না, তারা আজীবন ক্ষমতায় থাকবে, এরকম একটা টেন্ডেন্সি, অহংবোধ তাদের। আমি তো দেখছি যে আওয়ামী লীগ যাওয়ার পর অন্য দলগুলো এখান থেকে শিক্ষা নিতে পারতো, কিন্তু আমি তাদের যে অ্যারোগেন্স দেখি, অ্যারোগেন্স শব্দটা বলতে বলতে আমার মনে পড়ে গেল জামাতের এমপির
দুদিন আগের একটি ভাইরাল হওয়া ভিডিও যেখানে তিনি বলছেন পাওয়ার নিয়ে আমি আচ্ছা। এমপি হয়েছি, জি, মাসুদ শফিকুল ইসলাম মাসুদ। পাওয়ার নিয়ে আমি এমপি হয়েছি। আবার সাথে সাথে একই দৃশ্য আমার আরেকটা দৃশ্য চোখের সামনে ভাসছে, যেখানে বিএনপির একজন এমপি ঠাকুরগাঁয়ের, তিনি বসেছেন কিন্তু সামনের সকল চেয়ার খালি। খালি। হ্যাঁ, এগুলো কিন্তু এক একটা বার্তা। হ্যাঁ, আপনি দুটোকে এক করেন যে অত পাওয়ার দেখায়েন না। এই যে দেখেন 3 মাসেই সামনের চেয়ারগুলো কিন্তু ফাঁকা হয়ে গেছে। সো ক্ষমতা এবং ক্ষমতার থেকে চলে যাওয়া দুটো কিন্তু খুব ইন্টারকানেক্টেড এবং হাত ধরাধরি করে চলে। এবং ক্ষমতায় থাকা আর ক্ষমতায় না থাকার ব্যবধান কিন্তু একটা সুতার মতো, সূক্ষ্ম একটা। সূক্ষ্ম বাবলি, এত সূক্ষ্ম যে চিন্তাই করা যায় না। এবং আপনি একটা পর্যায়ে ক্ষমতায় যারা থাকে তারা মনে করতে থাকে যে এই দিনই বুঝি শেষ দিন, আর সামনে কোনো দিন নাই। হ্যাঁ, এবং এটাকে এই মেসেজটা তাদের কানে অনবরত তাদের চারপাশে থাকা লোকজন ফিড করতে থাকে। আমি আপনাকে বলি, সম্প্রতি ডিপ স্টেট নিয়ে বেশ কয়েক মাস ধরে খুব আলোচনা হচ্ছে। আমি কিন্তু মনে করি ডিপ স্টেট খুব খারাপ কিছু না। ডিপ স্টেট সব আমলে সব সরকারের মধ্যে ডিপ স্টেট থাকে। প্রশ্নটা হচ্ছে ডিপ স্টেটের সদস্য কারা। এটা যদি 9 রত্নের সদস্য হয়, নবরত্নের সেই সভা হয়, তাহলে কিন্তু আপনি টিকে যাবেন। এনসিপি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি নিজেই তো ডিপ স্টেটের কথা বলেছেন। হ্যাঁ, কিন্তু তিনি আর পরবর্তীতে আর সেটি সেভাবে পরিষ্কার করেন না। এবং যাকে আপনি জিজ্ঞেস করবেন সে বলবেন আমি এটার অংশ না। যেমন কিচেন ক্যাবিনেট নিয়ে হচ্ছে, কিচেন আমরা ক্যাবিনেট, কেউ আমি আসলে এটার অংশ না। তো ডিপ স্টেট বলেন বা কিচেন ক্যাবিনেট বলেন, হ্যাঁ, এটা যদি নবরত্নের একটা সমাহার হয়, সরকার কিন্তু খুব ভালোভাবে টিকে যাবে। রাজা কিন্তু সুনামের সাথে রাজ্য শাসন করতে পারবে। আর এটা যদি চুজিং এর সময় আপনি যদি তার মেধা, যোগ্যতা, দেশপ্রেমকে প্রাধান্য না দিয়ে আনুগত্য বা অন্য কিছুকে প্রাধান্য দেন, তাহলে আপনার ডুবতে খুব বেশি সময় লাগবে না। নিশ্চিতভাবে এই বার্তাটা আসলে সকলে মনে রাখা উচিত। একটু আপনার এলাকার প্রসঙ্গে আসি, বনলতা এক্সপ্রেস নিয়ে ঘটেছে ঘটনা। ইতিমধ্যে আপনাকে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে তাই? ক্ষমা চাইবার জন্য। আপনি কি ক্ষমা চাইবেন? আমার মনে হয় আমার হাসিটাই উত্তর। আচ্ছা, আমি একটু বিশ্লেষণেই চলে আসি। আপনি এটার প্রতিবাদ করেছেন, এটা একটা অত্যন্ত সাহসী পদক্ষেপ। নিশ্চিতভাবে সেটার জন্য আপনাকে আমরা হ্যাটস অফ করি। আপনি সাহসী ভাবে এটা প্রতিবাদ করার জন্যই সেটি প্রদর্শিত হয়েছে। পরবর্তীতে আপনি এটা নিয়ে অনেক ধরনের কথা বলেছেন যে ব্রাহ্মণবাড়িতে একটা সময় সিনেমা হল ছিল, সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। নিশ্চিতভাবে সেটা একটা অনেক বড় শক্তি বলেই এত কিছু আসলে হয়েছে। আপনাকে নানাভাবে এখন ধর্ম অবমাননাকারী বলা হচ্ছে, যে আপনি ধর্মের অবমাননা করেছেন নানাভাবে। সবকিছু মিলিয়ে যদি বিক্ষোভ, প্রতিবাদ, এলএম সোসাইটির যে টার্গেট, আপনার কাছে মানে বিষয়টা ভয় কি মনে লাগেনি যে? একদম না। কারণ আপনার এই প্রসঙ্গ টেনে বেশ কিছু স্ট্যাটাস আমরা দেখেছি যেখানে তসলিমা নাসরিনের স্ট্যাটাস আছে। তিনি যা বলতে চেয়েছেন আমি একটু যদি বলি, তিনি বলেছেন যে তার স্ট্যাটাসে তিনি বলার চেষ্টা করেছেন যে আপনি রুমিন ফারহানা ব্যক্তি, আপনি একজন সংসদ সদস্য, আপনি সেই এলাকার সন্তান, আপনার হাতে একটা ক্ষমতা আছে, আপনার সাপোর্টার গ্রুপ আছে, সবকিছু আছে, তারপরও আপনাকে এরকম পরিস্থিতিতে পড়তে হচ্ছে। কিন্তু তিনি তসলিমা নাসরিন যখন ছিলেন তখন তার পাশে কেউ ছিল না, কোনো সাপোর্টার গ্রুপ ছিল না, এবং তাকে শত শত হাজার হাজার আলেম ওলামা তারা তার সাথে তাকে এবং বিএনপি সমর্থিত সরকার সে সময় তাকে বঞ্চিত করে, তাকে দেশ থেকে বের হয়ে যেতে বাধ্য করে। প্রতিবাদ কেন করলেন এবং এখন যে পরিস্থিতি সেটিকে নিয়ে আসলে কি বলবেন? আমার নির্বাচনী ওয়াদা ছিল যে আমার এলাকায় আজান যেমন হবে, আমার এলাকায় ওয়াজ যেমন হবে, আমার এলাকায় ধর্মীয় অনুষ্ঠান যেমন হবে, আমার এলাকায় কীর্তন হবে, আমার এলাকায় বাউল গান হবে, আমার এলাকায় সংস্কৃতির চর্চা হবে। এই ওয়াদাটা আমি আমার এলাকার মানুষকে করেছি, এবং সে কারণেই অ্যাক্রস দি রিলিজন, ক্লাস, সোশ্যাল স্টেটাস সব ভেঙে চুরে মানুষ আমাকে ভোট দিয়েছে। একদম। সো আমাকে তো আমার সেই ওয়াদা রাখতে হবে। এক, দুই হলো অনেকে বলবে যে ব্রাহ্মণবাড়িয়া খুব কুপমণ্ডুক জায়গা, অনেকেই এই কথাটি বলেন এবং এটার একটা মিথ্যা আবহ তৈরির চেষ্টা করেন। ব্রাহ্মণবাড়িয়া একদম কুপমণ্ডুক জায়গা না। ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের সংস্কৃতির রাজধানী। আপনি বারবার সেটা বলেছেন। হ্যাঁ, বাংলাদেশের সংস্কৃতির রাজধানী বলা হয় ব্রাহ্মণবাড়িয়া, মানে বলা হতো, বলা হতো। এখানে একটা কথা আছে না যে তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। একদম। পলিটিক্যাল পার্টিগুলো না বাড়তে দিয়েছে অনেক মৌলবাদকে,
এবং তার সরাসরি ভিকটিম আওয়ামী লীগ হয়ে গেছে, কিন্তু কাউমি জননী উপাধি পেয়েছে কিন্তু মসনদ রাখতে পারে নাই। সো কেউ যদি মনে করে ধর্মকে ব্যবহার করে তুষ্ট করে, ধর্ম মানে রিয়েল ধর্ম না, কিন্তু সরি, ধর্মে কি বলে তারা তো সেটা আসলে সেটাকে নিয়ে তারা তো আসলে পালন করছে। তাহলে তো তারা বলাৎকারের বিরুদ্ধে দাঁড়াতো, তারা ধর্ষণের বিরুদ্ধে দাঁড়াতো, তারা দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতো, তারা শেখ হাসিনার গুমের বিরুদ্ধে দাঁড়াতো, তারা বিচার বহির্ভূত হত্যার বিরুদ্ধে দাঁড়াতো, তারা মানুষকে হেফাজতে নিয়ে নির্যাতনের বিরুদ্ধে দাঁড়াতো, তারা ভিন্ন মত দমনের বিপক্ষে দাঁড়াতো, তারা কোনোদিন মাজার ভাঙতো না। পবিত্র কোরআন শরীফে তো বলা আছে, তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশিও না এবং জেনে শুনে সত্য গোপন করো না। এক্স্যাক্টলি বলা হোক আমি কোন কথা দিয়ে ধর্ম অবমাননা করেছি, কেন জেনে শুনে সত্য গোপন করছো, তাই না? কোরআনে বলা আছে ভিন্ন মত তাদের মধ্যে হবে, আমার কাছে আসবে যেদিন আমি ফয়সালা করে দেব। ফয়সালা উনি করবেন। হু আর ইউ? তুমি কে ফয়সালা করার? তুমি কে কবর থেকে তুলে এনে পড়িয়ে তুমি দেবে? কে? আমার জবাব আমি আমার রবকে দেব। একদম। ডোন্ট ডেয়ার টু আস্ক মি, আমি তোমাকে সেই জবাব দেব না। তোমার জবাব তুমি দিবা, আমার জবাব আমি দিব। আর আমার ভাবলি আমার লাইফের মোস্ট পজিটিভ দিক হচ্ছে আমার কেউ নাই, আছে মাত্র প্রাণ, কেবলমাত্র আমার জীবন। এবং এইটা প্রতিটা জীবিত আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো এইটা কবে যাবে, কখন যাবে, কিভাবে যাবে, কার হাত দিয়ে যাবে, এটা নির্ধারিত। সেই ভয়টা আপনাকে গ্রাস একদম করে নাই। না। আর আমি থাকা বা না থাকায় যে আমার একটা বিরাট সুখী ফ্যামিলি আছে বা আমার একটা মানে বিরাট রাজ্য সাম্রাজ্য আছে, তার কি হবে? মানুষ সাধারণত মোহে পড়ে কখন, সংসারী মানুষের তো একটা মোহ তৈরি হয়। সো এটা আমার নাই। So আমার আপনি বললেন যে যা হওয়ার এদেরকে হবে। প্রশ্রয় দেবার ফলাফল শেখ হাসিনা ভোগ করে গেছে, আওয়ামী লীগ ভোগ করেছে, কিন্তু এই সরকার কি এদের প্রশ্রয় দিচ্ছে নাকি এই এদের সরকার প্রতিহত ভীত। এই করছে? সরকারের ওই গাটসই নাই হ্যান্ডেল করার। আপনি বলেন 7 গাড়ি পুলিশ পাঠায় তারা সিনেমা বন্ধ করে, আর আমি রুমিন ফারহানা একলা দাঁড়ায় যাই। আমার বিরুদ্ধে তো কেবলমাত্র আপনি যাদেরকে সামনে দেখছেন তারা না, এর পিছনে তো বিএনপির লোকাল লিডারের মদত আছে, বিএনপির স্থানীয় নেতৃবৃন্দের মদত আছে সেখানে। তো আপনার সাথে যারা দাঁড়ালেন তারা কি নিরাপত্তা? বাম রাজনীতির সঙ্গে যুক্ত, ছাত্র ইউনিয়নের সাথে যুক্ত ছেলেরা ছিল এবং অনেকেরই কোনো রাজনৈতিক পরিচয় নেই। তারা আসলে মুভিটা দেখতে চায় এবং আলহামদুলিল্লাহ পরের দিনই ব্রাউনবাড়িয়াতে এই মুভি হয়েছে। এন্ড দ্যাটস আ ভিক্টরি, আমার জন্য একটা জয়। ডেফিনেটলি। সেই জন্য আপনার জন্য আবারও শুভকামনা। নিশ্চিতভাবেই আমরা আসলে এ ধরনের চর্চা দেখতে চাই না, যেটা আমাদের সংস্কৃতিকে আঘাত করবে, যেটা মানুষের যে বিষয়, বাংলাদেশী হিসেবে আসলে আমরা নিজেদের পরিচয়টা সমুন্নত রাখতে চাই সবসময়, এবং সেটি শুধুমাত্র মৌলবাদের মধ্যে থাকতে পারে না। নিশ্চিতভাবে একটু বাজেট প্রসঙ্গে আসি। সামনে যেহেতু খুব অল্প সময়ের মধ্যে আমরা নতুন সরকারের বাজেট দেখতে যাচ্ছি, একটা বিশাল অ্যামাউন্ট ইতিমধ্যে বলা হয়েছে যে 9.25 লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে এবারের বাজেট। স্বাভাবিকভাবে প্রত্যেক সরকার চেষ্টা করে পরের বাজেটটা যেন আগের বাজেটকে ছাড়িয়ে যায়, কিন্তু বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, বৈশ্বিক যে অবস্থান, সেখান থেকে আপনার কাছে এই বাজেটের মূল্যায়নটা আসলে কি হবে? দেশের মানুষের উপরের প্রভাবটা কি পড়বে? আমি বাজেটের আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট খবরের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করেছি। এই মাস থেকে বিদ্যুতের দাম আবার বাড়ানো হচ্ছে, তেলের দাম বেড়েছে, আজকে ঘোষণা হয়েছে, তেলের দাম বেড়েছে। পানি আর গ্যাসটা বাকি থাকে কেন? এমনিতে এলপিজি গ্যাস 1900 টাকারটা আমরা 2200, 2300, 2400 টাকা কিনছি। কয়েক দফায় বেড়ে আবার কিছুটা কমেছে। আর ব্রাহ্মণবাড়িয়াতে গ্যাসের লাইন থাকা সত্ত্বেও লাইনে গ্যাস আসছে না। তো এই হলো আমাদের সার্বিক পরিস্থিতি। এর মধ্যে 9.5 লক্ষ কোটি টাকার কাছাকাছি বাজেট ঘোষণা হতে যাচ্ছে। আয় ব্যয়ের হিসাব, আমরা সংসারে আগে আয় করি, পরে সেটা থেকে হিসাব করি কিভাবে ব্যয় করব। আর রাষ্ট্র আগে ব্যয়ের একটা বিরাট খতিয়ান দেয়, পরে আয়টা চিন্তা করে। আচ্ছা, আয়ের রাস্তাগুলো কি কি? রাজস্ব, প্রত্যক্ষ এবং পরোক্ষ কর। প্রত্যক্ষ করের আওতা বাড়ানো হচ্ছে কি, নাকি যারা কর দিচ্ছে তাদের উপরেই আবার করের বোঝাটা চাপছে? একটা প্রশ্ন। পরোক্ষ কর সালমান এফ রহমানও যা দিবে কিংবা এস আলমও যা দিবে, আপনি আর আমিও তাই দিব, আবার আমাদের যে খেটে খাওয়া ভাই সেও তাই দিবে। ইনসাফটা হলো কোথায়? করের আওতা বাড়ছে না এবং কর আহরণের যেই সংস্কৃতি আমাদের, তাতে দক্ষিণ এশিয়ায় কর জিডিপির রেশিও বাংলাদেশের সবচেয়ে কম। আমরা কর আহরণও করতে পারছি না। আমরা ভেবেছিলাম এনবিআর কে 2টা ভাগ করব, একটা ভাগ পলিসি রেডি করবে, আরেকটা ভাগ কর উত্তোলন করবে, কালেক্ট করবে, কর কালেকশনে যাবে। সেটা হয় নাই আমাদের। সো কর কালেকশনের যেই উচ্চ আশা সরকার যদি করে থাকে, সম্ভব না। 2 হচ্ছে রেমিটেন্স।
সম্ভবত প্রণোদনার ব্যাপারে কোনো একটা সিদ্ধান্ত সরকারের এসছে, যেটা আগে হয়তো যেটুকু দেয়া হতো এবার হয়তো তার থেকে কোনো একটা সিদ্ধান্ত উইচ ইজ নট ভেরি পজিটিভ। আমি জানি না সেটার এফেক্ট রেমিটেন্সে কি আসবে। 3 হচ্ছে রপ্তানি, আমরা কি রপ্তানি বাড়াতে পেরেছি? রপ্তানি আয় আসবে কোথা থেকে? 4 হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, আমরা কি সেই ব্যবসার পরিবেশ তৈরি করতে পেরেছি? তাহলে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আসবে কোথেকে? আইএমএফ কিন্তু ঋণের কিস্তি ছাড় করে নাই। আইএমএফ নতুন ভাবে চাওয়া হয়েছে তাদের কাছে। আগের গুলোতে আমরা ডিফল্টার অলরেডি। সো পাবো এমন কোনো আশ্বাস পাওয়া যাচ্ছে না। বাণিজ্য চুক্তি হয়েছে বটে আমেরিকার সাথে, কিন্তু যে 60টা দেশ 60টা দেশে তারা নতুন করে আবার কর আরোপের কথা বলছে, তাদের মধ্যে বাংলাদেশ একটা। আপনি আমাকে বলেন ভালো খবরটা কোথায় আছে? বাজেটটা তো আপনাকে বাস্তবায়ন করতে হবে। আপনি যদি মানে একটা কম্পিটিশনে যেতে চান যে আগের সরকার এত দিয়েছে এখন আমাকে বাড়াতেই হবে অ্যাট এনি কস্ট, কিন্তু সেই সঙ্গে তো আপনার অর্থ সংকুলনেরও একটা রাস্তা বানাতে হবে যে আপনি কোথা থেকে অর্থটা জোগাড় করে আনবেন। আমি সেটার কোনো রাস্তা দেখছি না। এবং এই যে বিদ্যুৎ আর তেলের দাম বাড়ছে, এইটার সরাসরি ভুক্তভোগী হবে দেশের সাধারণ মানুষ, সরাসরি। এবং তেলের দামও 2 দিন আগে বেড়েছে, 145 বোধহয় হয়েছে এখন অক্টেন। সো এই যে রিপিটেডলি আপনি দাম বাড়াচ্ছেন, 3 মাস হয় নাই বয়স, 3.5 মাস, এর মধ্যে দফায় দফায় জিনিসপত্রের দাম বাড়ছে। 3.5 বছর ধরে প্রতিটা জিনিসের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেক বেশি। মানুষ চলবে কি করে বাবলি? ব্যবসা নাই, বিনিয়োগ নাই, চাকরির কর্মসংস্থান তৈরি হচ্ছে না নতুন। সরকার কিভাবে মানে কিভাবে খাও, মানুষ কিভাবে অ্যাকোমোডেট, কিভাবে চলবে মানুষ? সেই বিষয়গুলোকে বিশেষ নজর দিয়ে আসলে বাজেট প্রণয়ন হোক, সেই প্রত্যাশা আমরা করছি। আপনার কাজের জায়গাতে এবার একটু আসি। আমরা একাদশ জাতীয় সংসদে যে রুমিন ফারহানাকে আসলে দেখে এসেছি, যার সোচ্চার কণ্ঠ দেখেছি বিএনপির হয়ে, সেই রুমিন ফারহানা এখন স্বতন্ত্র, তিনি এখন একা। এই ফিলটা কেমন? ভালো, ভালো, খুব ভালো। মনে হয় না যে দলের ছায়াটা দরকার? না, আমার কাছে, আমি খুব স্বাধীন চেতা মানুষ, ভীষণ স্বাধীন চেতা। আমার কাছে মনে হয় যে আমার যে ক্যারেক্টারিস্টিক্স, সেটাতে আমার একা হয়ে যাওয়াটাই বা আলাদা হয়ে যাওয়াটাই আমার জন্য ভালো। কাজের পরিধি কি এখন বেড়েছে নাকি কমেছে? বেড়েছে, অনেক বেড়েছে। মানে স্বাধীনভাবে যা কিছু তাই বলতে পারছেন? হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। অন দ্য টপ অফ দ্যাট, আমি গত 1.5-2 বছর ধরে আবার লিগাল প্র্যাকটিসটা খুব রেগুলার শুরু করেছি, সো ওটার একটা প্রেশার আছে। এলাকার একটা ট্রিমেন্ডাস প্রেশার আছে। এমপির কিন্তু এমন সব ব্যাপারে অনেক বেশি ব্যস্ত থাকতে হয় যেটা আসলে এমপির কাজ না। মানে আপনার ফ্যামিলিতে গন্ডগোল হচ্ছে, এটাও আমাকেই সুরাহা করে দিতে হবে। আপনার মেয়ের ডিভোর্স হয়ে যাচ্ছে, সেটাও আমাকে সুরাহা করতে হবে। কিংবা ধরুন আপনার এলাকায় মারামারি হয়েছে, সেটাও আমাকে সুরাহা করতে হবে। মানে আমি বলতে চাচ্ছি কি, প্রশাসন বা পুলিশ যখন ঠিকমতো কাজ না করে, মানুষের যখন আসলে আস্থা না থাকে, তখন না তদবিরের উপর, মানে একটা পলিটিশিয়ানের লাইফে আমি দেখি তদবির ছাড়া আসলে কিছু নাই। মানে সবই তদবির। মানে কেউ একটা চাকরির পরীক্ষা দিবে, তার আগে আপা একটু বলে দেন তো ফোন করে, মানে এটা আমার না, আমি এটা অন্যদের সাথে কথা বলে দেখেছি, তদবির আর তদবির। সো আমার মনে হয় যে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো, মানে যখন তারা ক্ষমতায় যায়, কেউ ইনস্টিটিউশনকে স্ট্রং করার কোনো মেসেজ দেয় না। কেউ এই মেসেজটা দেয় না যে চাকরি করতে হলে কেবল তোমার যোগ্যতাই যথেষ্ট হবে, তার জন্য কারো মামা খালু এমপি কারো ফোন দরকার নাই। বা তারা এই অ্যাসিওরেন্সটা মানুষকে দিতে পারে না যে একটা ঘটনা যখন ঘটে, ক্রাইম, তখন পুলিশ সেখানে নিউট্রালি ইনভেস্টিগেট করবে। ওখানে লোকাল গভর্নমেন্ট গুনসরা, যারা লোকাল গভর্নমেন্টের, মানে যারা গভর্নমেন্ট পার্টির লোকাল লিডারশিপ যারা, তারা গিয়ে সেখানে মাতব্বরি করে মানে তদন্তটাকে ডাইভার্ট করবে না, এই অ্যাসুরেন্সটা দেয় না বলেই না কোনো ঘটনা ঘটলে আপা থানা একটু বলে দেন, আপা আমার পোলায় চাকরিটা একটু বলে দেন। কেন? তোমার ছেলে মেধায় কনফিডেন্সের জায়গাটুকু নেই, একেবারেই নাই বাবলি, যে আমি বললে আমি একজন সাধারণ মানুষ ওই সেবাটা সরাসরি পাবো, এই কনফিডেন্সই নাই। এবং এইটা আমার মনে হয় যে কোনো সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা, যে তারা মানুষের মধ্যে এই 50 বছরে ওই প্রতিষ্ঠানের প্রতি ওই কনফিডেন্স তৈরি করতে পারে নাই যে সে তার যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে, সে তার ঘটনা অনুযায়ী বিচার পাবে। মানে ইনস্টিটিউশনটা গুলা যে স্বতন্ত্রভাবে শক্তিশালী হয়ে দাঁড়াবে, এই জায়গাটাই তৈরি হয় নাই। একজন দর্শক আছে আপা, আপনার সাথে কথা বলতে চাই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি। আমি পঞ্চগড় থেকে বলছিলাম। জি, আমি ম্যাডাম, জি, হ্যাঁ, আমি ম্যাডামের কাছে জানতে চাইব, দেশের অর্থনৈতিক অবস্থা তো ভয়াবহ, এবং আমি ম্যাডামকে তার পাশাপাশি মানে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আমি আশা করছিলাম যে উনি যদি বিএনপি থেকে
নমিশন পেত তাহলে হয়তো একটা বড় মন্ত্রী হতো, এটা আমার মানে খুব আশা ছিল। পঞ্চগড়ের মানুষের খুব আশা ছিল যে উনি একজন মন্ত্রী হতেন, বড় মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী, এটাই আশা ছিল। যাই হোক, এখন জি, বিএনপি জি। মানে বিএনপির সামনের ভবিষ্যৎ কি, এটা আমি কিছু বুঝতেছি না। ম্যাডামের কাছে আমার এটাই প্রশ্ন, এবং ম্যাডামের সাথে আমি অনেকদিন ধরে কথা বলতে চাইছিলাম, কিন্তু তা আসলে ভাগ্যে পঞ্চগড় থেকে আপনাকে ভীষণ পছন্দ করে, বারবার বলছিলেন, কথা বলার চেষ্টা করছিলেন অনেকদিন ধরে। তিনি অর্থনীতির ভয়াবহ পরিস্থিতির কথা উল্লেখ করেছেন, সেটা নিয়ে কথা বলতে চাইবেন কিনা, এবং সেই সাথে আপনার কাছে প্রশ্ন রেখেছেন যে বিএনপির আসলে ভবিষ্যৎটা কি? বিএনপির ভবিষ্যৎ অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করবে। এক হচ্ছে ওনারা ওনাদের এই ক্ষমতায় থাকাকালীন সময়ে মানুষকে কতটুকু ডেলিভারি দিতে পারছে এবং কি ডেলিভার করছে তারা মানুষকে, এক। দুই হচ্ছে দলকে কতটুকু সংগঠিত করা যাচ্ছে, এটাও খুব খুব গুরুত্বপূর্ণ। কারণ সাধারণত কোনো দল যখন ক্ষমতায় যায় তখন দেখা যায় পুরো ফোকাসটা সরকারের দিকে চলে যায়, দল অবহেলিত হয়ে যায়। হ্যাঁ, দলের প্রতি আর সেই ফোকাসটা থাকে না। এবং বিশেষ করে তৃণমূলের যারা কর্মী তারা খুব খুব সাফার করে, খুব সাফার করে। এক সময় যারা দলকে ধরে রেখেছে, এক সময় যারা মামলা খেয়েছে, হামলা হয়েছে বাড়িতে, বাবা মার জানাজা পড়তে পারে নাই, বা আসলেও হ্যান্ডকাফ পরে ডান্ডা বেরি লাগিয়ে তাদেরকে করতে হয়েছে, কোনো পেশায় যুক্ত হতে পারে নাই, ব্যবসা করতে পারে নাই, এই মানুষগুলো না সাফার করে। কিন্তু আপা, এই সরকার তো আসলে বলা হচ্ছে যে এই সরকার তার সকল নেতা কর্মীকে পুরস্কৃত করছে, যারা কোনো জায়গায় বঞ্চিত হচ্ছে তাদেরকে আরেকভাবে নতুন জায়গায় তাদেরকে মানে প্লেসমেন্ট করছে এবং সেখানে তাকে পুরস্কৃত করার চেষ্টা করছে, এরকম কিছু দেখতে পাচ্ছেন কিনা? দেখুন, এটা হচ্ছে আপার টিয়ারে, যেটা উপরের উচ্চ শ্রেণী, ওখানে। হ্যাঁ, কিন্তু আমার গ্রামের যেই কৃষক বিএনপিকে ভালোবেসে একসময় জেল খেটেছে, বা যেই ভ্যান চালক একসময় বিএনপিকে ভালোবেসে হয়তো অনেকগুলো মামলা হয়েছে তার বিরুদ্ধে, পরিবারকে সময় দেয়নি, মিছিলে গেছে, সেই মানুষটাকে তো আপনি কিভাবে প্রোভাইড করছেন? তাকে তো সেভাবে প্রোভাইড করা হচ্ছে না, যাচ্ছেও না। সো ওভারঅল গভর্নমেন্টের পারফরমেন্স অ্যাজ ওয়েল অ্যাজ দলকে ধরে রাখার যেই দায়িত্ব, সেটা যদি ঠিকভাবে করতে পারে বিএনপি, তাহলে নিশ্চয়ই বিএনপি ভবিষ্যৎ ভালো করবে। এবং মানুষের সাথে যেন ডিট্যাচ না হয়ে যায়। হ্যাঁ, আপনাদের লোকাল লিডারশিপ যারা আছে, আমি তো একটা পোর্শনের কথা বললাম, যারা বঞ্চিত, যারা একেবারেই প্রান্তিক, কিন্তু এর বাইরে তো লোকাল লিডার যারা, তাদের মধ্যে কেউ বালুর ব্যবসা করছে, কেউ মামলার ব্যবসা করছে, কেউ অন্যভাবে চাঁদাবাজি করছে। এগুলো যদি সেন্ট্রাল কন্ট্রোল না করে, তাহলে এর জন্য মানে মাসুল দিতে হবে। আচ্ছা। ভদ্রলোক একটা কথা বলছিলেন যে ওনারা আশা করেছিলেন যে আমি বিএনপি নমিনেশন পাবো এবং ক্যাবিনেটে থাকবো। আমি বিনয়ের সাথে আপনাদের সবাইকে আরেকবার একটু মনে করিয়ে দেই, 5ই অগস্টের পর যখন বিএনপি দিগ্ভ্রান্তের মতন চাঁদাবাজি শুরু করলো, আমি কিন্তু প্রথম এই চাঁদাবাজির বিরুদ্ধে গণমাধ্যমে টকশোতে বসে কথা বলেছি। আমাকে শোকজ করা হয়েছে, আমি তার জবাব দিয়েছি। 300 পাতার তালিকা দিয়েছি মাত্র 3-4 মাসের মধ্যে, যেটা বিএনপির নেতাকর্মীরা লোকাল লেভেলে চাঁদাবাজি করে ঘটনায়, এবং এগুলো সব ওপেন গণমাধ্যমের খবর। এই বিষয়গুলো কি আপনার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল? হতে পারে, ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আমার মাথা ব্যথা হলো যে তারা আমার উপরে খড়গহস্ত হতে যত পারঙ্গমতা দেখাইছে, তত পারঙ্গমতা তারা চাঁদাবাজি বন্ধ করতে দেখাইতে পারে নাই। রাদার তাদের পারঙ্গমতা ওখানে দেখানোটা বেশি প্রয়োজন ছিল। সো এখন তো আমি আর দলের কেউ না, যেহেতু আমাকে এই প্রশ্ন করা হয়েছে বিএনপির ভবিষ্যৎ কি, তখন এই কারণে আমি বলবো যে যদি এগুলা বিএনপি কন্ট্রোল করতে না পারে, ভবিষ্যৎ অন্ধকার। অন্ধকার। আর একজন দর্শক আছে, আপনার সাথে কথা বলতে চাই। দর্শক, স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করবেন? জি, আমি মোহাম্মদ জসিমউদ্দিন বলছিলাম, জি, মিরপুর 2 থেকে। প্রশ্ন করবেন। আমি রেশা রুমেন আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। জি, আমি ওই প্রশ্ন করতে চাচ্ছিলাম আপনার ওই যে বিদ্যুতের বিষয়ে, বিদ্যুতের দাম বাড়ালো আবার নতুন করে। এর আগে আপনি একটা পোস্ট দিয়েছিলেন যে আপনার ওই মিটার আগে তারা যে পোলগুলো বসায় পাবলিকের জায়গা, তারা তো পাবলিককে কোনো ইয়ে দেয় না, চার্জ দেয় না, কিন্তু তাদের সর্বক্ষেত্রেই চার্জ। আপনার একটা মিটার আমি যদি কিনে দিই, তাহলে তো ওইটার চার্জ তারা নেওয়ার কথা না। হ্যাঁ। তারা একটা মিটার দিয়ে সারা বছর প্রতি মাসে কমার্শিয়াল রেটে 1200 টাকার উপরে কাটে। হ্যাঁ, তো এখন এই যে নির্যাতন থেকে আমাদের বিটিআরসির কি কোনো দায় দায়িত্ব নাই? আপনার প্রশ্ন পেয়েছি, আপনাকে ধন্যবাদ। জমিনা পাই, এই বিষয়ে কি বলতে চাইবেন? দেখুন, সরকারি যে সংস্থা বিদ্যুতের, তারা যেন কত হাজার কোটি টাকা, ফিগারটা আমার এক্সাক্ট মনে নাই, লাভ করেছে। এটা তো আসলে লাভ করা প্রতিষ্ঠান হওয়ার কথা ছিল না, এক। দুই হচ্ছে
বিগত সরকার যে কুইক রেন্টালের পদ্ধতি চালু করে দিয়ে গেছে, সেটা তো একটা আপৎকালীন ব্যবস্থা হওয়ার কথা ছিল। সেটা তো আসলে এভাবে 20 বছর ধরে সেটার ঘানি আমাদের টানবার কথা ছিল না। আপনি বিদ্যুৎ উৎপাদন করেন আর না করেন, আপনাকে ক্যাপাসিটি চার্জ দিতে হবে। সবকিছু মিলিয়ে পরিস্থিতি সত্যিই নাজুক। আমরা নবায়নযোগ্য জ্বালানিতে যাচ্ছি না। নিজের দেশের জ্বালানি, মানে আমাদের তো মাটির নিচে গ্যাস আছে, সেটাকে বের করার জন্য বা সেটাকে ব্যবহার করবার জন্য যে উদ্যোগ, সেটাও আমরা নিচ্ছি না। তো তাহলে আপনি বলেন, আমাদের এই যে নির্ভরতা জ্বালানির জন্য বাইরের উপরে, এটার পার্শ্ব তো আমাদেরকেই দিতে হবে। এবং দিন শেষে আপনি 1 পয়সাও যেখানে বাড়ান না কেন, আলটিমেট ভোক্তার কাঁধে গিয়ে সেই ভারটা চেপে বসে। সো আমার মনে হয় যে সরকারের এগুলো দিকে আরো অনেক বেশি এখন থেকে ফোকাস করতে হবে। সরকারের বয়স 3.5 মাস, কিন্তু ফোকাসটা আরো অনেক বেশি করতে হবে। জনগণের দিকে তাকাতে হবে, জনসেবার দিকে বিশেষ নজর দিতে হবে। সংসদে আবার ফিরে আসি। আপনি এই সংসদে আপনি ব্যক্তিরবিন ফান্ড যেমন, আমরা সেভাবেই আপনাকে কথা বলতে দেখছি, কিন্তু আপনি এই সংসদ নিয়ে কিছু আক্ষেপের জায়গার কথা বলেছেন। আপনি বলেছেন যে এই সংসদটা আসলে লিবারেল না, মানে এই কথাটা কেন বললেন? এই কথাটা আমি বলেছি এ কারণেই যে এই সংসদে যেই আলাপগুলো আপনি ঠিক শুনতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, সেই আলাপগুলো চালু হলেই খুব বেশি বিধি প্রবিধির দিকে নজর টানা হয়। আপনি কোন বিধিতে বলছেন? আপনি কোন বিধিতে, মানে ধরেন আমি পয়েন্ট অফ অর্ডারে দাঁড়াচ্ছি, আপনি কোন বিধিতে বলছেন? আগে ওগুলো ক্লিয়ার করতে হবে। তো আমি জনগণের কথা বলতে এসছি। হ্যাঁ, আমি যদি এখন হাইকোর্ট রুলস খুলে সেটা করতে বসি, তাহলে তো আসলে চালানো সম্ভব না। এবং এই সংসদটিতে ধরুন আপনি 200-র উপরে আসনের ব্যাপারে নিশ্চিন্ত, এরা আপনাকে কখনো জ্বালাবে না, কারণ এরা সরকার দলীয় সদস্য। তাহলে বিরোধী দল যারা হয়তো কুসুম কুসুম বিরোধিতা না করে খুবই সোচ্চারভাবে সরকারের দিকে তীক্ষ্ণ সমালোচনা করে, এমন সংখ্যা 1টা বা 2টা। অর্থাৎ আমরা সহি বিরোধী দল যেটাকে বলি, সেই বিরোধী দলটাকে আমরা আসলে পাইনি। না, পান নাই, সেটা পান নাই। ওটা আমি একদম ভেরি লাউড এন্ড ক্লিয়ার, ওটা আপনারা পান নাই। ওটা হাসিনার আমলেও ছিল না, এখনো নাই। তো যাই হোক, কিন্তু শেখ হাসিনার পার্লামেন্টে আবার আমাকে কত নম্বর বিধিতে, কত নম্বর ধারায় আপনি কথা বলতে চান, আগে সেটা ক্লিয়ার করেন, ইত্যাদি ইত্যাদির মধ্যে দিয়ে আমাকে ওই ফ্যাক্টরের মধ্যে দিয়ে যাইতে হয় না। আচ্ছা, বাট এখন আমাকে ওই ফ্যাক্টরা দিয়ে যাইতে হয়। এই জন্য কি বলেছেন যে এই সংসদটা আসলে একদলীয় সংসদ? এই সংসদটা একটু কুশনিং এর মধ্যে থাকতে মনে হয় পছন্দ করে, যে চারপাশে একটু কুশন টুশন থাকুক, আরাম করে বসি আর কি। মানে সারাক্ষণ পিছনে পিন ফুটলে তো আর শান্তি লাগে না। কুশন যেগুলো, সেগুলো কি আসলে বিরোধী দল? একটা সংসদে আপনি কুশনিং এর মধ্যে থাকবেন, কুশন তো বিরোধী দলে হবে, আর কি হবে বলেন? রুবিন ফারহানা তো কাটাকে আপনি যতভাবে সাইজ করে রাখা যায় আর কি। অর্থাৎ যে কথাগুলো আপনি বলতে চাচ্ছেন, সেই কথাগুলো আপনি আমাকে বলেন, পরিষ্কারভাবে বলতে পারছেন। আপনি আমাকে আগে বলেন বাবলি, এত দেশপ্রেমিক দল সব ক্ষমতায়, আর ক্ষমতার আশপাশে বাণিজ্য চুক্তি নিয়ে একটা টু আওয়াজের সাহস কেন কারো হলো না? কেন হলো না? আর আমি যখন সেটা তুললাম, কেন আমাদের স্পিকার মহোদয় ওইটুকু ধৈর্য হলো না পুরা বাক্যটা আমাকে শেষ করতে দেয়? আমার তো আরো কিছু কথা বলার আছে, এটাই বিধিতে বলা যাবে না। এত বিধি দেখাইলে তো দেশ চালানো যাবে না, কিছু সত্য তো আপনাকে শুনতে হবে। অর্থাৎ এই জায়গাগুলোতে বিরোধী দল এবং সরকার মোটামুটি একই জায়গায় দাঁড়িয়ে আছে বলে আপনি আসলে শুনেন, আমি আপনাকে ক্লিয়ারলি বলি, জামাত চায় সরকার নির্বিঘ্নে অন্তত আগামী 2-3 বছর দেশ চালাক। এতে তারা ভিতরে ভিতরে কাজ করে যাবে নিজেদের গোছাতে একেবারে। এবং যেহেতু বিএনপি আওয়ামী লীগের মতো বর্জুয়া দল, তারা নিজেদেরকে ওইভাবে গুছাতেও পারে না, ওইভাবে ম্যানেজও করতে পারে না, এই পুরো সুবিধাটা জামাত নেবে, নিয়ে এইবার 77, পরে 177-এ যাবে। এটা হচ্ছে তাদের লক্ষ্য। এবং এখানে আমি কোনো অন্যায় দেখি না, একটা পলিটিক্যাল পার্টির স্ট্র্যাটেজি থাকবেই। এবং সেটিতে বিএনপি কি উষ্ণতা বোধ করছে যে হ্যাঁ তারা এটা যদি করে থাকে, এটা বিএনপির বোকামি হবে। ধরুন বিএনপির হাত দিয়ে কয়েকটা সুযোগ পার হয়েছে বিএনপি নিজেকে রাইটিস্ট ফোর্স থেকে আলাদা করার। এই বনলতা এক্সপ্রেসই তার একটা এক্সাম্পল। পেরেছে বিএনপি, দাঁড়াতে হলো আমাকে। বিএনপি উল্টা 7 গাড়ি পুলিশ দিয়ে বনলতা এক্সপ্রেস বন্ধ করে দিয়ে বসে আছে। তো পলিটিক্যাল স্মার্টনেস যদি কোনো দলের না থাকে, ওইটাকে ভাই আপনি বেশি দূর টানতে পারবেন না। এবং স্পেশালি ওকে যখন কম্পিট করতে হচ্ছে স্মার্ট পলিটিক্যাল পার্টির সাথে, আমি তো বলবো জামাত ইজ এ স্মার্ট পলিটিক্যাল পার্টি। তারা অনেক স্মার্ট, তারা কিন্তু এই সরকারকে খুব একটা সমালোচনা করে না, তারা কুশনিং এর মধ্যে সরকারকে রাখে। যখন তারা স্ট্যাব করার, ঘুরে দাঁড়ায় স্ট্যাব করবে।
এবং এটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি, এটাকে আপনি এখন আপনার ভালো না লাগতে পারে, but that's a strategy. আপনি সবসময় সবকিছুর এরকম প্রতিবাদ করেছেন, সবকিছু স্পষ্টভাবে বলেছেন। সেটিও কি আপনার আসলে জন্য বিধি বাম হয়েছিল নমিনেশনের ক্ষেত্রে? আপনার সহকর্মী যারা বিএনপির তারা অনেকেই বলেছেন যে আপনার কমিটমেন্টের অভাব ছিল দলের প্রতি, এই কথাটা কতটুকু সত্য? এখন কমিটমেন্ট বলতে যদি বোঝায় চাঁদাবাজিকে সমর্থন করা, কমিটমেন্ট বলতে যদি বোঝায় নেতাদের ঘরে ঘরে গিয়ে ধর্ণা দেয়া, কমিটমেন্ট বলতে যদি বোঝায় আমাকে না দিলে আমি কাফনের কাপড় পরে এই পরে গেলাম করা, ওই পদার্থই আমি না। একটু আসতে চাই, রুমিন ফারহানা নিশ্চয়ই একটা বাংলাদেশের স্বপ্ন দেখে এই ফাইটটা করে যাচ্ছে, যে আমি আসলে, আমাদের প্রত্যেকেরই একটা স্বপ্নের জায়গা থাকে, অভ্যুত্থানও তো একটা স্বপ্নকে নিয়ে আসলে হয়েছে। আমি সেই বাংলাদেশের কথা একটু জানতে চাই, আপনি কোন বাংলাদেশকে প্রত্যাশা করেন আপনার কাজের জায়গা থেকে? ব্যক্তি রুমিন ফারহানার কাজের জায়গা থেকে কোন বাংলাদেশকে দেখতে চায়? আমি সকলের বাংলাদেশকে দেখতে চাই, যে বাংলাদেশে আপনার ধর্ম, আপনার বর্ণ, আপনার জাতিগোষ্ঠী নির্বিশেষে আপনি সকলের জন্য সমান সুবিধা, সমান সুযোগ তৈরি করতে পারবেন, এমন একটা বাংলাদেশ দেখতে চাই। ভাবলি আমার সবচেয়ে ভালো সম্পর্কের গভীরতা তৈরি হয় একেবারেই প্রান্তিক মানুষজনের সাথে। যে মানুষটা হয়তো 3 বেলা দুমুঠো খাবার আনতে গিয়ে অনেক অনেক পরিশ্রম করছেন, ওই মানুষটাকে আমার সবচেয়ে কাছের মনে হয়, ওর সাথে আমার সবচেয়ে সখ্যতা এবং সবচেয়ে আপন আমি ওর সাথেই বোধ করি। সো আমার চিন্তা, আমার পরিকল্পনা সব ওই মানুষগুলোকে ঘিরে। এবং আমার দেশের মানুষ না খুব অল্পে তুষ্ট, ওরা খুব বেশি কিছু চায় না বাবলে, ওরা একেবারেই খুব বেশি। ধরুন আমার এলাকায় আমি এই কথা অনেক শুনেছি, আপা আমার ইউনিয়নের নাম নিছে, আপা এখানে উন্নতি করুক আর না করুক আমি খুশি, আপা আমার গ্রামের নাম নিছে, আমি এটাতেই খুশি। মানে তখন মনে হয় যে ওদের জন্য আমি আর কি কি করতে পারি, আর কি কি করা যায়, আর কিভাবে ওর কাছে যাওয়া যায়। এবং আমি যখন ইলেকশন করেছি বাবলি, আমার তো সীমিত পয়সা, তাই না, আমি তো আর বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিকানা না, আমার তো গার্মেন্ট ইন্ডাস্ট্রি নাই। আমার গ্রামের যে মানুষটি হয়তো সারা জীবনে 50,000 টাকা জমিয়েছে, ওই টাকাটা এনে ওই টাকাটা এনে আমার হাতে দেয়, এবং কি লাজুক ভাবে টাকাটা দেয়, যেন টাকাটা দিয়েই ও লজ্জা পাচ্ছে। এই ভালোবাসাটা আসলে অমূল্য, এর তো কোনো তুলনা হয় না। ওদের কাছে আমার অনেক ঋণ। আপা দর্শককে আবারও পেয়েছি। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। ওয়ালাইকুম সালাম, আপনার প্রশ্নটি করবেন, নাম বলবেন। আমি গাজীপুর থেকে। জি, গাজীপুর থেকে। জি ম্যাডামের কাছে আমার প্রশ্ন হলো, ম্যাডাম আমাকে মনে আছে কিনা আমি জানি না। না, আপনার নামটা কি যেন বললেন? আপনি পাস করে সংসদে আছেন, অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে গেছে আপনার জীবনটা, সেই জন্য আপনাকে ধন্যবাদ। আমার 2টা প্রশ্ন আপনার কাছে। আমার প্রথম প্রশ্নটা হলো যে বর্ষিয়ান নেতা রাজনীতিবিদ উবাইল আহমেদ মারা গেছে, আপনাদের কোনো প্রতিক্রিয়াটা পাইলাম না। এটা কোনো দল হিসাবে না, উনি কি দলের বাইরে থেকে কি কোনো আশা করতে পারে না এই সরকারের কাছ থেকে বা এই জনগণের কাছ থেকে? এই প্রশ্নটা আপনাদের। আর 2 নাম্বার প্রশ্ন হইল, আপনি যদি সরকারে থাকতেন তাহলে এতক্ষণ যে সরকারের কোনো গানগুলি গাইতেন, তাহলে কি এটা গাইতেন কিনা? অসংখ্য ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সঙ্গে। আপা এটাই শুনে একটু বিরতিতে যেতে চাই। বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের সঙ্গে আমার খুব চমৎকার একটা স্মৃতি আছে, স্মৃতিচারণ আমি করেছিলাম। একবার উনি সংসদে আমাকে বলেছিলেন, রুমিন ফারহানা আমাদের সবচেয়ে তরুণ সাংসদ, এই সংসদে আমরা তাকে স্নেহ করি, তার গলাটি একটু কর্কশ, মনে হয় যেন ঝগড়া করছে, কিন্তু কি করা, গলা তো আল্লাহ প্রদত্ত। মানে এই যে কষ্ট পেয়েছিলেন না, আমি হেসেছিলাম এবং সারা সংসদ হেসেছিল। এত সুন্দর করে, এত মানে কি বলবো, এত স্নেহ নিয়ে জুনিয়র পার্লামেন্টারিয়ানকে যে অ্যাড্রেস করা যায়, আমি শিখেছিলাম ওনার কাছ থেকে। আমি অত সুন্দর করে কথা বলতে পারি না, আমার কথা সত্যি। আমি দর্শকের মতো প্রশ্ন করতে চাই, এই যে প্র্যাকটিসটা তৈরি হলো, আমরা মতিয়া চৌধুরীর বেলায় দেখলাম, তোফায়েল আহমেদ তিনি ব্যক্তি হিসেবে কি করেছেন, তার বাইরে যদি চিন্তা করি, একজন সংগঠক, মুক্তিযুদ্ধের সংগঠক, 69-এ তার অবদানের কথা, নিশ্চয়ই তার যে সম্মানটুকু পাওয়া দরকার ছিল সেটি কি রাষ্ট্র তাকে দিতে পারলো? একদম না, একদম না। এবং এগুলো না এক একটা ব্ল্যাক এক্সাম্পল ক্রিয়েট হয়ে যাচ্ছে, জানেন। আমার ওটাই খারাপ লাগে যে এত কালো 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 উদাহরণ আমরা তৈরি করছি, যেগুলো আবার শতগুণ হয়ে আমাদের উপরে ফিরে আসবে। মানে কেউ কিন্তু নাথিং গোজ আননোটিসড অ্যান্ড আনপানিশড, এটা না ল অফ নেচার। আপনি যেই ধর্মেরই হন, যেই বিশ্বাসেরই হন, যেই মতেরই হন, এইটা সবসময় মাথায় রাখবেন যে নাথিং গোজ আননোটিসড অ্যান্ড আনপানিশড। সো আপনি যে ছোট ছোট অন্যায়টা করছেন না, একদিন সেটার একদম মানে অ্যাকুমুলেটেড ফর্মে সেটা আপনার উপরে ফিরে আসবে। আমি শুধু এইটুকুই বলবো। দলের মধ্যে থাকলে কি দলের এরকম মিষ্টি মিষ্টি আসলে না, আমি কনফিউজ, আমি না বলছি, আবার আমি কনফিউজ এই কারণে যে আমি তো 5ই অগস্ট
অভ্যুত্থানের পরে দলে ছিলাম, তখন কি আমি দলের প্রতিবাদ চাঁদাবাজির করেছেন। বিরুদ্ধে বলি নাই? আমি দলের বালি ব্যবসা, মাটি ব্যবসার বিরুদ্ধে বলি নাই? আমি দলের মামলা বাণিজ্যের বিরুদ্ধে বলি নাই? বলছি বলেই তো হয়তো আজকে আমি নমিনেশন পাই নাই। অনেক প্রশ্ন করছি, ছোট ছোট আর কিছু প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। হাদি হত্যা প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই, কেননা এই ইস্যুটি হঠাৎ করে নতুন ভাবে আসলে চারা দিয়ে উঠলো এভাবে যে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে তিনি হঠাৎ করে বললেন যে কাকে দিয়ে খুনটা করিয়েছেন সবটাই জানি। তিনি মানে মুখ খোলার একটা হুমকি ধামকি দিচ্ছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি তিনি ইঙ্গিত করেছেন। সেই সাথে আমাদের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি ভারত এবং আওয়ামী লীগকে দোষারোপ করেছেন। হাদির ভাই পরবর্তীতে স্ট্যাটাস দিয়ে তিনি বলেছেন যে জামাত আমিরের একজন পিএস এবং অন্তর্বর্তীকালীন উপদেষ্টাদের কথা বলেছে এবং সেই সাথে বিএনপির কাউকে কাউকে ইঙ্গিত করেছেন। হাদি হত্যার আসলে যে রহস্য, সেই জটটা আসলে কতটা গভীরে চলে যাচ্ছে? আমি মমতা ব্যানার্জির স্ট্যাটাসটা দেখেছি, ওনার বক্তব্যটা দেখেছি, স্ট্যাটাস তো না দুঃখিত, বক্তব্যটা দেখেছি। উনি কিন্তু কোথাও নাম মেনশন করেননি। এটা যে উনি হাদিকে নিয়ে বলেছেন তার প্রমাণটা কি? এক। দুই হচ্ছে উনি নির্বাচনের আগে অর্থাৎ যদি হাদিকে নিয়েও বলে থাকেন, আমি জানি না উনি কাকে নিয়ে বলেছেন, কারণ উনি নাম বলেননি, এটা ওনার নির্বাচনে হারবার পর কেন বলতে হচ্ছে? এটা যদি অন্যায় হয় সেটা তখনও অন্যায় ছিল, এখনো এটা অন্যায়। সো উনি এতদিন চুপ ছিলেন কেন? একটা অন্যায় জেনে চুপ থাকাটাও তো একটা অন্যায়, তাই না? এখন কি হুমকি দেবার চেষ্টা করছেন? এখন উনি এখান থেকেও পলিটিক্যাল মাইলেজ নেওয়ার চেষ্টা করছেন। দিস ইজ নট ফেয়ার। তিন হচ্ছে মামলাটির বিচার যেন কোনোভাবে প্রভাবিত না হয়, কারো দ্বারা প্রভাবিত না হয়, রাজনৈতিকভাবে প্রভাবিত না হয়, কোনো মতের কোনো দলের দ্বারা প্রভাবিত না হয়, আমার সেই আশা থাকবে। এবং যে কোনো হত্যা, যে কোনো মৃত্যু আমাদের কাছে একটা সংখ্যা, একটা পরিসংখ্যান, একটা স্ট্যাটিস্টিক্স, একটা পরিবারের কাছে কিন্তু তা না। একটা পরিবারের কাছে একটা স্বপ্ন, একটা জীবন। আগামীর যতদিন বেঁচে থাকবে সদস্যরা, ততদিন পর্যন্ত কিন্তু ওই মানুষটির শোক তারা বয়ে বেড়াবে। সো আমার কাছে মনে হয় যে এটা হাদি হত্যার জন্য না, আমি সকল হত্যার সুষ্ঠু বিচার হোক আমি চাই। আমি এই সুযোগে আমি একটা তথ্য আপনাকে একটু দেই। রামিসার ভয়াবহ নৃশংস হত্যা এবং ধর্ষণের ঘটনার পরে আপনি লক্ষ্য করেছেন দুই দলের মধ্যে কি ভীষণ কম্পিটিশন চলছে। একবার জামাতের আমির যাচ্ছেন, তো সাথে সাথে আবার তারেক রহমান সাহেব দৌড়ে যাচ্ছেন। হাসপাতালে রামিসার বাবা যাওয়ার সাথে সাথে একবার জামাত যাচ্ছে, তো একবার বিএনপি ছুটছে। কেন ভাই? মানে আমি বলতে চাই, এগুলো লোক দেখাচ্ছেন, ঠিক আছে, আপনাদের রাজনীতি আপনারা করেন। 118টা শিশু এই গত 1-1.5 মাসের মধ্যে ধর্ষণের শিকার হয়েছে। 118। তাদের কারো যন্ত্রণা কারো চেয়ে কম না, তাদের কারো পরিবারের কষ্ট কারো চেয়ে কম না। সো আপনারা এই একটা টেস্ট কেস ধরে আপনারা দুই দল মিলে যে ভীষণ প্রতিযোগিতা করছেন না, আপনারা ভাবছেন মানুষ খুব ভালোভাবে নিচ্ছে। মানুষ ভালোভাবে নিচ্ছে না, এটা দেখতে ভালো লাগে না। স্টপ ইট নাও। এবং বাংলাদেশে যেন আর একটি মানুষও, আমি শিশু বলবো না, আমি তরুণ বলবো না, আমি বৃদ্ধ বলবো না, কারণ 71 বছরের বৃদ্ধকেও কয়েকদিন আগে ধর্ষণের শিকার হতে হয়েছে। একটি মানুষও যেন ধর্ষণের শিকার না হয়, সেটা এনশিওর করা এই দলগুলোর দায়িত্ব, সরকারের দায়িত্ব। ওই বাড়িতে গিয়ে 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 কম্পিটিশন দেওয়া, এটা সরকারের কাজ না। একদম। আমরা বলাৎকারের সংখ্যা এখন দেখছি যে আগেও ছিল, এখন দেখছি যে সেটা প্রতিনিয়ত সামনে আসছে। রামিসা ঘটনার পরদিনই দেখেছি আরো 4টি ধর্ষণের ঘটনা ঘটছে, যার মধ্যে 3টা শিশু ছিল। সেখানে কেন দুটো দলের কেউ যাচ্ছে না? মানে এই এক পরিবারকে নিয়ে কেন এই টানাটানি? আমাদের এই পরিস্থিতি থেকে আসলে উত্তরণটা এতটা জরুরি, সেটা নিয়ে আসলে কথা বলাটা এতটা জরুরি। গণমাধ্যম থেকে শুরু করে রাজনীতিবিদদের কাছ থেকে আমরা সব থেকে বেশি সেটা আসলে প্রত্যাশা করি। খুব দ্রুত যেন আমরা সেই বাংলাদেশ দেখতে পাই যেখানে একটি শিশু ধর্ষণের শিকার হবে না। আপনার প্রসঙ্গে আবার ফিরে আসি। আপনি নিজে কিছুক্ষণ আগেও বলছিলেন, যেমনটি আমাদের দর্শক বলছিল যে আপনাকে ক্যাবিনেটে দেখতে চাই। আপনি একটি গণমাধ্যমে বলেছেন যে আমি আসলে ইন্ডিপেন্ডেন্ট এমপি হয়েই থাকতে চাই, আমি মন্ত্রী হয়ে কারো পেছন পেছনে ঘুরতে চাই না। একদম না। এটা যদি ছোট করে একটু ব্যাখ্যা করেন। দেখুন, আমি একটা বই মাত্র শেষ করলাম। আমাদের মওদুদ আহমেদ সাহেব, প্রয়াত মওদুদ আহমেদ, কারাগারের দিনগুলো বা এরকম একটা কিছু, মানে 111 নিয়ে ওনার লেখা। ওখানে তিনি যেভাবে তার নিজ দলের সমালোচনা করেছেন, আমি মনে পড়ে সালাউদ্দিন আহমেদ, মানে সরি সাকা চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরী, উনি যেভাবে বেঁচে থাকার সময় দলের সমালোচনা করেছেন। ইভেন প্রয়াত সাইফুর রহমান, ব্যাংক দেবেন না তো দেবেনই না, যে গাটস নিয়ে দাঁড়াতে পেরেছেন। আর এখন দেখি মন্ত্রীরা গাড়ির পেছে দৌড়াচ্ছে। তো আপনি আমাকে বলেন, আমি মানে একটা মানুষের স্বপ্ন দেখতে হলে এত ছোট স্বপ্ন দেখতে হবে কেন? স্বপ্ন তো আর বড় হওয়া উচিত। মানে একজনের গাড়ির পেছনে আমাকে দৌড়াতে হবে, এটা হচ্ছে আমার স্বপ্নের সীমা? মানে এটা যে কোনো মানুষের স্বপ্ন?
ইন্ডিপেন্ডেন্ট হয়ে থাকেন, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হয়ে সবসময় তো আসলে সব কাজ করা যায় না। আপনি চাইলেও সকলের জন্য আজ দাঁড়াতে পারছেন, সবসময় সেই সাপোর্টটুকু পাবেন না। যেমন সংসদে আপনি বললেন যে অনেক বিষয়ে আপনি কথা বলছেন, কিন্তু আশপাশে আর কেউ বলছে না, বা সেই সংসদ থেকেও সেই সাপোর্টটুকু পাচ্ছে না। আপনার এরকম কোনো পরিকল্পনা আছে কিনা যে নতুন কোনো দলের সাথে, নতুন কোনো দল ক্রিয়েট করবেন, অথবা পুরনো কোনো দলের সাথে যুক্ত হবেন, এরকম চিন্তা ভাবনা কি আছে? দেখুন, আমি মনে করি মানুষের ফিউচার, ভবিষ্যৎ সবসময় আল্লাহর হাতে। এখানে আমাদের কারো শেয়ার নাই, এবং তকদির এটা একেবারে ওনার হাতে। সো আমার কাজ হচ্ছে নিয়ত ঠিক রাখা এবং নিজের কাজটা সততার সাথে করা। এবং আমি আল্লাহর কাছে সবসময় বলি, আল্লাহ আমাকে তুমি সম্মানের সাথে যেখানেই রাখো, অসম্মানিত যেদিন করবে ওদিন আমাকে তুমি তোমার কাছে নিয়ে যাবা। সো এইটা আমার আল্লাহর কাছে ভিক্ষা চাওয়া, যে আমার সম্মানটা যেন থাকে, যেখানেই থাকি, যেভাবেই থাকি, সম্মানের সাথে আল্লাহ তুমি রাখো। এই আর গোলামি ওটা একমাত্র আল্লাহর, এই হক কারো না। অসংখ্য ধন্যবাদ রুমিন আপা। অনেকগুলো প্রশ্ন করেছি, অনেকগুলো প্রশ্নের উত্তর চমৎকার ভাবে দিয়েছেন। আপনার সাহসী কণ্ঠস্বর বলবৎ থাকুক, আমরা সেই প্রত্যাশা করি। বাংলাদেশের যে সংকটগুলো মধ্য দিয়ে আমরা এখন যাচ্ছি, এই দুর্ভাগা দেশ থেকে সেই সংকটগুলো দূর হয়ে যাক, সেই প্রত্যাশা রেখে আজকের আয়োজন এখানে শেষ করছি।